আসসালামু আলাইকুম। ভারতবর্ষে সালতানাত যুগে যতগুলো শাসক ছিল তার ভিতরে তুগলক খুব নাম করা ছিল। আমরা যে বলি তুগলকি কাণ্ড, মুহাম্মদ বিন তুগলক। হুম, মুহাম্মদ বিন তুগলকের পূর্বে ছিল ঘিয়াসউদ্দিন তুগলক। ঘিয়াসউদ্দিন তুগলক মারা যাওয়ার পর তার পুত্র তুনা খান বা তুগলাই সিংহাসনে বসে নাম নিল মুহাম্মদ বিন তুগলক। এই তুগলক সাহেব খুবই ভালো মানুষ ছিল, এত অসাধারণ মানুষ ছিল, মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো সে, বড় ধরনের পণ্ডিত ছিল, আরবি ফার্সি অন্য অন্য ভাষার প্রতি তার গভীর জ্ঞান ছিল। কিন্তু সে একজন সফল শাসক না। ন্যায়পরায়ণ ছিল কিন্তু সে সফল শাসক না। কেন সফল শাসক না সেটা আমি বলি। তার নিয়ত ছিল ভালো। সে যতগুলো পদক্ষেপ নিয়েছে তার ভিতর 5টা পদক্ষেপ খুবই উল্লেখযোগ্য। 5টা পদক্ষেপেই তার খুব দেখা যেতে যুগান্তকারী ছিল। যুগান্তকারী এই 5টা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও সে একজন ব্যর্থ শাসক। চলে আসি আমরা, তার প্রধান একটা ছিল রাজধানী স্থানান্তর। দিল্লি থেকে মুর্শিদাবাদ। না, দেবগিরিতে। দেবগিরিতে রাজধানী স্থানান্তর করে। তখন তার যুক্তি ছিল দিল্লির কিন্তু উত্তরের দিকেই আপনার দেখা যেতেছে চীনের দেশ চীন, ওইদিকে তখন হচ্ছে আপনার মঙ্গলদের ভয়াবহ অবস্থা। মঙ্গলরা ব্যাপকভাবে দেখা যায় রাজত্ব, তখন তাদের রমরম অবস্থা। এই মঙ্গলদের হাত থেকে রাজধানীকে রক্ষা করার জন্য তিনি ওই দেবগিরিতে বা দেবনাগরীতে রাজধানী স্থানান্তর পরিকল্পনা করেন। কিন্তু রাজধানী পরিকল্পনা স্থাপনে তার কিছু ভুল ছিল। যেমন সে কী করলো, সবার জোর জবরদস্তি করে ওই নতুন রাজধানীতে পাঠানো শুরু করলো। এই জন্য যত পরিমাণ নির্যাতন করা হওয়া দরকার নির্যাতন করা শুরু করে দিল। সম্রাটের আদেশ বা সুলতানের আদেশ যদি না মানে, কারণ সুলতান যদি গয় ধরে আন, তার কর্মচারীরা বাইরে আনে, পিটাই আনে। এটা তো বহু আগে থেকে এইটা আছে আর কি। যাই হোক, তখন কিন্তু যারা দিল্লির অধিবাসী ছিল তারা ওই জায়গা যায়, তাদের ওই খাপ খাওয়ানি তাদের প্রবলেম হইতেছে। যেমন যারা ঢাকা শহরে জন্মগ্রহণ করছে তারা কিন্তু আমাদের এই ঢালা শহরে এসে খাপ খাওয়ানি খুব কঠিন হয়ে যাবে। যাই হোক, তখন হইতেছে এই ওই দেবগড়িতে প্রচুর পরিমাণ স্থাপনা তৈরি করা হলো, প্রশাসনিক ভবন টবন। এর পিছনে এই সুলতান প্রচুর পরিমাণ টাকা খরচ করলো, কিন্তু অবশেষে ওই জায়গার যে আবহাওয়ার সাথে এই সুলতানেরও ভালো লাগতেছিল না। তখন রাজধানী পুনরায় আবার দিল্লিতে নিয়ে আসলো। এর পিছনে প্রচুর পরিমাণ টাকা খরচ হয়। টাকা যখন খরচ গেল তখন সুলতান কি করলো, প্রতীকী মুদ্রা প্রচলন করা শুরু করতে চাইল। তখন প্রতীকী মুদ্রা ছিল চীনে এবং ইরানে, যেটা ইলখানি সাম্রাজ্য। তখন সম্রাট বলতেছি, সুলতান এটা করতে চাইলেন তখন প্রতীকী মুদ্রা। কিন্তু এই প্রতীকী মুদ্রা প্রচলনের পিছনে কিছু প্রস্তুতিমূলক থাকে। যেমন দেখা যেতেছে এই মুদ্রাটা যেন জাল না হয়। চুরি হচ্ছিল তখন, জাল প্রচুর হচ্ছিল। পরিমাণ দেখা যেতেছে কি হলো, জাল মুদ্রা তৈরি হতে লাগলো। বলা হয়ে যায় প্রত্যেকটা বাড়ি বাড়ি এক একটা টাকশাল হয়ে যেতেছিল। তখন কি করলো সুলতান, পরে এই ব্যর্থতা, প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে সোনা রূপা দিয়ে ওই জাল মুদ্রাগুলি কেনা লাগলো। কারণ ব্যবসায়ী এটা নিতেছিল না, ব্যবসা বাণিজ্য সব স্থবির হয়ে গেছিল, গেল এটাও ব্যর্থ। তখন এইগুলো কাটানোর জন্য দোয়াব নামে একটা অঞ্চল ছিল, যেটা গঙ্গা, যমুনা, পদ্মা, আর একটা কি একটা এমন একটা পদ্মা সম্ভবত, এই নদীবর্তী অঞ্চলগুলো প্রচুর মানে উর্বর জমি ছিল। ওই জায়গায় কী করলো, সে কর বৃদ্ধি করাই দিল। দেখেন, ওই যে একটা বাংলায় একটা কথা বলা আছে, সেই অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ঘটনাক্রমে ওই দোয়াব অঞ্চলে সেই বছর হইতেছে মানে খরার কারণে ফসলই হলো না। ফসল না হওয়ার কারণে কি হলো, কৃষকদের উপরে তার নির্যাতনের মাত্রা বাড়াই গেল। কারণ ওই যে কর আদায় করা লাগবে। যারা একদম রুট লেভেলে আছে, আমাদের মতন কর্মচারী, তারা তো এত কিছু উপরে তো বোঝে না। তাদের কথা, আমি যদি করটা আদায় না করতে পারি তাহলে আমার উপর তো আবার আমার চাকরিটা হারাইব। যাই হোক, তখন ওই জায়গার প্রচুর পরিমাণ কৃষকদের দেখা যেতেছে নির্যাতন করা হলো, দুর্ভিক্ষ তৈরি হয়ে গেল ওই জায়গায়। দুর্ভিক্ষে কত লোক মারা গেছে এটা আসলে আমরা জানি না। সুলতানি আমলেও দুর্ভিক্ষ ছিল, মুঘলদেরও ছিল, কিন্তু ইতিহাস লিপিবদ্ধ ওইভাবে পুঙ্খানুপুঙ্খ না থাকার কারণে আমরা খালি ব্রিটিশদের গেলে গেলাম যে ব্রিটিশদের আগেও দুর্ভিক্ষ ছিল। আচ্ছা, যাই হোক, ওই জায়গায় বিচারটা ব্যর্থ। তখন সে কী করলো,
3,70,000 একটা সেনাবাহিনী তৈরি করলো। দেখেন কি উচ্চভিলাষী তার পরিকল্পনা। সে কি করবে, আফগানিস্তানের যে খোরাসান আছে, হুম। এই খোরাসানে সে অভিযান করবে। খোরাসানে অভিযান করে ওইদিকে একটা আছে আক্রমণ করে সে নিজের সাম্রাজ্য বৃদ্ধি করবে। তখন এটা করার জন্য তার 1 বছরের এই 3,70,000 যে সৈন্য ছিল, সৈন্য প্লাস মাইনাস হতে পারে, এই 1 বছরের যে বেতন দিয়ে দিল তাদের। কিন্তু দুঃখের বিষয়, এই অভিযানও তার ব্যর্থ হলো। তারপরে আর একটা অভিযান ছিল। আচ্ছা, এই অভিযান ব্যর্থ হওয়ার পিছনে হইতেছে ওই হিন্দুকুশ যে পর্বত, যে গিরিগুহাটা ছিল, ওই জায়গায় হইতেছে বৈরী আবহাওয়ার কারণে, আদার্স উন্নয়নের কারণে এই অভিযানটা পুরোপুরি ব্যর্থ হয়। আরেকটা ছিল কারাচিল প্রদেশ। কারাচিল প্রদেশ হচ্ছে হিমালয়ের পাদদেশে, ওইদিকে ওই জায়গায় যে রাজা ছিল, হিন্দু রাজা, সে তার বিক্রম দেখা যাচ্ছে বীর বিক্রমে শাসন করতেছিল, সুলতানের ততটা আধিপত্য মানতেছিল না। তখন ওই প্রদেশটা যদি দখল না করতে পারে মোহাম্মদ বিন তুগলক, এই মোহাম্মদ বিন তুগলক তখন বিপদে পড়ে যাবে, কারণ চীনেদের সাথে তার একটা সংঘর্ষ বেড়ে যাবে। এই জন্য সে ওই জায়গায় করলো আর কি, অভিযান করলো। কিন্তু দুঃখের বিষয়, 10 জন মাত্র সৈন্য বাইচে ছিল, বাকি সকল সৈন্য সে মারা গেল। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, এই কথাটা আমার কাছে মনে হয় মোহাম্মদ বিন তুগলকের ক্ষেত্রে সবচেয়ে আর কি প্রযোজ্য। যাই হোক, এই যে তার এত উদ্যোগগুলো, এত বড় বড় সে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগগুলো যদি সফল হতো, ইতিহাস তাকে অন্যভাবে মনে রাখতো। মনে রাখতে হবে একটা মহৎ, আমরা অনেক সময় বলি যে একেবারে কোনো কিছু না করার চাইতে মহৎ পরিকল্পনা করে ব্যর্থ হওয়া ভালো। এসব কথা সব ক্ষেত্রে সত্য নয়। সব কিছু একটা সময় আছে। আপনি যখন যুগের চাইতে অ্যাডভান্স হয়ে যাবেন তখন সমস্যা। যেরকম প্রতীকী তাম্য মুদ্রা প্রচলন হয় নাই বা চালু করতে পারেনি একমাত্র, কিন্তু যুগের চাইতে সে অ্যাডভান্স ছিল। তাও তো পদক্ষেপ নিত, যে বুঝতে যদি পারতো যে জাল হওয়ার সম্ভাবনা আছে, তার একটা ব্যবস্থা করতে হবে। পদক্ষেপ যদি নিত। এর জন্য বলা হয়ে থাকে যে যথাসময় যথা কাজ। আপনার কাজটা যতই সঠিক হোক, সঠিক সময়ে যদি না হয় সেই কাজ ব্যর্থ হয়ে যাবে। উপযুক্ত সময় আবার কিন্তু বেঠিক কাজ, সেটাও ব্যর্থ হয়ে যাবে। যথা সময় যথা কাজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।